বদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। হ্যাঁ, যার মগজ যেরকম তার কনক্লুশন হবে সেটা। আর সাধারণত যুক্তি যখন পুড়িয়ে যায় মাথা তখন গরম হয়ে যায়। একটা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরেই গেলেন। নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন, মাননীয় স্পিকার আমি সেই প্রমাণ ওনাদের কাছে চাচ্ছি। আমার গতকালকে সংসদে দাঁড়িয়ে আমরা দেখি বিএনপির এমপিরা দুর্ভাগ্যজনকভাবে এমন কথা বলে যে এতদিন শুধু গ্রামে লোডশেডিং হয়েছে, শহরে হয় নাই, এবার শহরেও লোডশেডিং হইতে হবে। এর মধ্য দিয়ে তারা বৈষম্য দূর করতে চায়। কিন্তু আমাদের দুঃখ হয়, আমাদের লজ্জা হয়, বিএনপি কেন শুধু লোডশেডিং এর কথা বলে, কেন লোডশেডিং বন্ধ করে বিদ্যুৎ নিশ্চিতের কথা তারা বলতে পারে না। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখের পরে বিএনপি পরিষ্কার বলেছে জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। বিএনপি প্রধান জনাব তারেক রহমান সাহেব উপরে এক কথা তলে তলে আরেক কথা বলে। এটাকে আমাদের দেশে কি বলে? মুনাফিকি বলা হয়। দুটি নীতি জাতির সামনে স্পষ্ট, এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করে না। বিএনপি আমরা ভোট দিছি এগুলা দেখার জন্য। সরকারের সংসদে বসে বলতেছে কারেন্টের সমস্যা নাই, তেলের সমস্যা নাই, গ্যাসের সমস্যা নাই। কালকা জ্বালালি মন্ত্রী বলতেছে আবার টকশুতে গ্যাসের সমস্যা, তেলের সমস্যা, কয়লার সমস্যা, কয়লা নাই, টাকার লাগে কয়লা কিনতে পারে না। এখন বলে কাজে টাকা নাই, কয়লা কিনতে পারি না। সরকার যে 52,000 কোটি টাকা যে ঋণ করলো, তাহলে সরকার কয়লা কিনে এই টাকা কি করছে? কিন্তু গত 60 দিনে তারা যে সকল কর্মকাণ্ড করেছে, সরকারের মন্ত্রীরা, স্বয়ং প্রধানমন্ত্রী, এতে করে যে বাকি সময়গুলোতে আগামী দিনে আপনারা যে সরকারের প্রতি বা সরকার প্রধানের প্রতি একটা আস্থা রাখবেন, এই পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। বিএনপির কাছ থেকে কড়ায় গন্ডায় হিসাব নিচ্ছে জামাত, এনসিপি, জামাত জোট। ক্লিয়ার ঘোষণা, বিএনপি আর পার পাবে না। জামাতের আমির স্পষ্ট করে বলে দিয়েছেন জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার আর পার পাবে না। ক্লিয়ার কথা, সোজা হিসাব। বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে। এর মানে বিএনপি পার পাবে না, ছাড় পাবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির কাছ থেকে কড়ায় গন্ডায় হিসাব নিচ্ছে জামাত, এনসিপি, জামাত জোট। ক্লিয়ার ঘোষণা, বিএনপি আর পার পাবে না। জামাতের আমির স্পষ্ট করে বলে দিয়েছেন জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার আর পার পাবে না। ক্লিয়ার কথা, সোজা হিসাব। বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে। এর মানে বিএনপি পার পাবে না, ছাড় পাবে না। জামাতের আমির বলছে পার পাবে না, এনসিপি বলছে যে পরিণতি ভোগ করতে হবে। দর্শক, বিএনপিকে জামাত, এনসিপি দুর্বল পেয়েছে, ধৈর্য পেয়েছে, যার ফলে খুব সহজে চেপে ধরতে পারছে। আওয়ামী লীগ হলে এটা কল্পনা করা যেত না। বিএনপিতে দুর্বল আর দুর্বল। বিএনপি যে আকাম, একটু আকামের উদাহরণ দিয়ে বোঝাই। আপনারা জানেন যে বড় লোকের ছেলেরা বা দুষ্ট ছেলেরা প্রেম করে তারপরে যে যুবতীর সাথে প্রেম করে বা কিশোরীর সাথে এক পর্যায়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে, যেটাকে তারা বলে খেয়ে দেওয়া, যে খেয়ে দিয়েছে। এই কাজ যে তারা করে, এটা কিভাবে করে? এবং একটা এই যে রিস্ক কিট, অনেকের ধান্দায় থাকে এটা যে প্রেম করবে, খেয়ে দিয়ে তারপরে ছেড়ে দিবে, কিসের বিয়েটি, এগুলো কিছু তাদের কাছে এটা একটা রঙ্গলীলা। এটা বাংলাদেশে প্রচুর আছে। এর ফলে অনেক কিশোরী তাদের সতীত্ব হারায়। আমার আপনার চোখের সামনে রাজধানী অভিজাত এলাকাগুলোতে অ্যাভেলেবেল আমরা এটা দেখি। তাদের কাছে প্রেম হচ্ছে জাস্ট একটু রঙ্গলীলা। এখন এই রঙ্গলীলা কিভাবে করেন? এটা কি প্রেম করেন কালকেই যে চলো লিটনের ফ্ল্যাটে যাই, এটা এভাবে করেন না। প্রেম করেন, কিছুদিন কফি খান, কিছুদিন বার্গার, কিছুদিন পিজা, এরপরে আরো কিছু অ্যাডভেঞ্চার, একটু ঘুরতে যাওয়া, একটু গিফট দেওয়া, একটু ইমোশন তৈরি করা, একটু সিনেমা দেখতে যাওয়া, একসাথে গেমস খেলানো, এভাবে একটা স্টেজ আছে। এগুলো করতে 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 যখন খুব ঘনিষ্ঠ হয়ে যায় তখন বলে চলো আজকে লিটনের ফ্ল্যাটে যাই। তারপরে আকাম করে এবং লিটনের ফ্ল্যাটে কিছুদিন যাওয়ার পরে এক পর্যায়ে সম্পর্ক আর থাকে না। এটাই ঘটে। এখন বিএনপি যে কাজটা করেছে, তারা মাঝখানে যে স্টেজগুলো আছে এগুলো কিছুই করেনি। একটু সিনেমা দেখতে যেতে হয়, কফি খেতে যেতে হয়, এগুলো করেনি। এর মানে জনগণকে একটু উন্নয়ন খাওয়াতে হয়, একটু মেট্রো রেল দিতে হয়, একটু বিদ্যুৎ দিতে হয়, একটু কর্মসংস্থান করতে হয়, এগুলো কিছুই করেনি। তারা প্রথম দিনেই কন্যা রাজি হওয়ার সাথে সাথেই যে চলো লিটনের ফ্ল্যাটে যাই। এরকম যদি হয়, আপনি যদি
প্রেমে রাজি হয়েছে কোনো একটা মেয়ে, আপনি রাজি হওয়ার 2 মিনিট পরে বললেন যে চলো লিটনের ফ্ল্যাটে যাই, ওই মেয়ে আপনাকে গালে থাপ্পড় লাগিয়ে দেবে। এটাই হচ্ছে রিয়ালিটি। বাংলাদেশে এটাও আপনার সিনেমা বা বাস্তবে অনেকে দেখেছে। কিন্তু একটা পর্যায়ের পর হলে যে থাপ্পড় দিবে না, বরং সে যাবে। তো বিএনপি ওই ক্ষমতা এসেই লিটনের ফ্ল্যাটে গেছে, মাঝখানে যে প্রক্রিয়া দরকার এগুলো করেনি। এ কারণে বিএনপি নরম, বিএনপি শুরুতেই থাপ্পড় খাচ্ছে এবং বিএনপি মার খাচ্ছে এবং খাবে। এটাই হচ্ছে সত্য কথা, এটাই হচ্ছে রিয়ালিটি। তো দর্শক, বিএনপি পার পাবে না, সার পাবে না। আরে ভাই, সার পাবে কিভাবে? পার পাবে কিভাবে? আপনি প্রথম দিনে লিটনের ফ্ল্যাটে যাওয়ার চিন্তা করছেন, লিটনের ফ্ল্যাটে ভিতরে ঢুকলেও আপনি মার খাবেন। আর আপনি বুঝেন না লিটনের ফ্ল্যাট কিভাবে সাজাতে হয়, কিভাবে সিসি ক্যামেরা এড়াতে হয়, কেউ যেন না দেখে, এগুলো তো আপনি জানেন না। তো বিএনপির দুর্বলতা তো মারাত্মক। প্রশাসন সাজাতে পারেনি, মার্কিন ডিপ স্টেটের হিসাব নিকাশ করতে পারেনি, ভারতের সাথে সম্পর্কের অবস্থা খারাপ হয়ে গেছে, অথচ ভারতের সাথে হাত মিলিয়ে আপনি ক্ষমতা এসেছেন। চীন চুপচাপ বসে আছে, আপনার হিসাব নিকাশ কোথাও মিলছে না। আপনি গেছেন জুলাই সনদ বাতিল করতে, আপনি গেছেন গুম অধ্যাদেশ বাতিল করতে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করতে, আপনি গেছেন হাসিনা হয়ে উঠতে, আপনি হাসিনার এসালামকে ফিরিয়ে এনেছেন। এখন তো জামাতের চটথাপ্পড় খাবেনি। জামাত এনসিপির মার খাওয়ার মতো একটা অবস্থা বিএনপির তৈরি হয়েছে। এই জন্য বিএনপিকে দুর্বল পেয়ে, যেহেতু বিএনপি যথাসময় বা যথাযথ প্রক্রিয়ায় আকামটা করেনি, এই কারণে পার পাবে না। এই জন্য দেখবেন যে বন্ধু বান্ধবের মধ্যে অনেকে আছে যে অনেক মেয়ের সাথে সম্পর্ক করেছে, আগাম করেছে, কিন্তু সে ধরা পড়ে নাই। সে করছে, সে এখন সিনিয়র হয়েছে, বিয়ে করেছে, এখনো করে, কিন্তু ধরা আর পড়ে না। কিন্তু কিছু কিছু আছে যারা অল্পের মধ্যে ধরা পড়ে। একটা কাম করতে গেছে, কিছু না, একটু রমনা পার্কে গেছে, একটু ঘাড়ের উপর হাত রেখেছিল, ওই দিন ধরাকে মার খেয়ে চলে এসে আর ওই পথে যায়নি। মানে আল্লাহ তাকে হেফাজত করেছে, আল্লাহ ইহসান করেছে। তো দর্শক, বিএনপির অবস্থা হচ্ছে এরকম। বিএনপি তো পারেই না, যেতেই পারে না। কিসের লিটনের ফ্ল্যাটে যাবে? সে তো রমনা পার্কে গেট থেকে ঢোকার সাথে সাথে ধরা পড়ে মার খাওয়া শুরু হয়েছে, ওই বাবু ধরে ফেলেছে। তো দর্শক, এই জন্য কড়াই গন্ডায় হিসাব নিতে পারছে। গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করার পরিণতি সরকারকে ভোগ করতে হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলছেন, আমাদের এখন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা। তিনি বলেন, জাতীয় স্বার্থ কিভাবে ঐক্যবদ্ধভাবে সুরক্ষিত করব, হামের মতো দুর্যোগ কিভাবে মোকাবেলা করব, জ্বালানি সংকট সমাধান নিয়ে সেমিনার করার কথা। কিন্তু সেমিনার করতে হচ্ছে জুলাই সনদ নিয়ে। তাহলে বুঝেন, যেখানে হামের মতো প্রাদুর্ভাব, যেখানে জ্বালানি সংকট, যেখানে যুদ্ধ নিয়ে একটা ঐক্যবদ্ধ যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করা দরকার, তো সেখানে এইসব নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে বিএনপিকে থাপ্পড় দেওয়া, হিসাব নেওয়া বিএনপির কাছ থেকে কতটা সহজ। বিএনপি চারদিকে তো অন্ধকার, চারদিকে ধরা। তো এই হচ্ছে বোকাদের দল বিএনপি। আমাদের দুর্ভাগ্য, গত 16 বছর যে সংস্কার এর কথা বলতে হয়েছে, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের আলোচনা করেছে, এখনো আমাদেরকে সেসব নিয়ে পড়ে থাকতে হচ্ছে। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি। ফলে বিএনপিকে ড্রাইভার এবং পরিণতি ভোগ করতে হবে। এর পরিণতি খুব সহজ হবে না। এর মানে দেখেন, এটা বিএনপি কত বড় থ্রেট, যে বিএনপিকে শুধু হিসাব দিতে হবে, ভালো হয়ে যেতে হবে তা না। বিএনপি যদি বলে, বাবা আমরা ভালো হয়ে গেলাম, আমরা জুলাই সনদ মেনে নিলাম, তা না। বলে তুই দেরিতে মানছো কেন, তার জন্য মার খেতে হবে। অনেক অভিভাবক দেখবেন যে সন্তান দেরিতে বাসায় ঢুকেছে, যে বাবা আমি এসে গেছি, ঠিক আছে বাবা আসছো, এখন খেয়ে ঘুমাও, কিছু বলে না। আবার অনেক অভিভাবক আছে, তুই আসছো কিন্তু তুই দেরিতে আসছো, তুই আগে বল, তুই আগে মায়ের খা, তুই ভাত পাবি না। অনেকে সন্তান ঘরে আসছে তাতেই খুশি, অনেকে তুই দেরিতে আসছো কেন, তার কড়াই গন্ডা হিসাব দিতে হবে। তো জামাত এনসিপি এখন বিএনপিকে এইভাবে সেই কঠোর স্কুল মাস্টার অভিভাবকের মতো, তুই আসছো, তুই দেরিতে আসছো কেন, সেভাবে পেঁচিয়ে ধরেছে। নাহিদ ইসলামের কথাবার্তার ভঙ্গি অনেকটা এরকম, যে মানলেই হবে না, এখন জুলাই সনদ মানবা তাতে হবে না। আর তুমি দেরিতে মেনে এই সংকট তৈরি করেছো কেন, মানুষকে কষ্ট দিয়েছো কেন? বরং এই জুলাই সনদ নিয়ে সংকট না থাকলে তাহলে এই তেল সংকট, জ্বালানি সংকট হতো না, সবাই মিলে জ্বালানি সংকটটা মোকাবেলা করা যেত, অর্থনীতি আরো সমৃদ্ধ হতো। অতএব বিএনপিকে দায় নিতে হবে, বিএনপিকে পরিণতি ভোগ করতে হবে, শিক্ষা পেতে হবে, শাস্তি পেতে হবে। বিএনপি একটি কৃত্রিম বিরোধ তৈরি করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ আর জুলাই আদেশকে আলাদা করার চেষ্টা করছে, কারণ জুলাই সনদকে তারা নিজেদের দলীয় ইশতেহারে পরিণত করেছে। এই জন্য গণভোটের প্রশ্ন দেখা দেয়, কারণ সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন সম্ভব নয়। এর জন্য গাঠনিক ক্ষমতা সংস্কার পরিষদ এবং এর কথা এসেছে, ঐকমত্য কমিশন আলোচনায় বিএনপি সব মেনে নিয়েছে। এখন বিএনপি কথা বরখেলাপ করছেন, গণভোটের গণনাকে বৃদ্ধাঙ্গুলি দেখেছে। না, গণভোটের গণনাকে বৃদ্ধাঙ্গুলি দেখালে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। জামাত এই বৃদ্ধাঙ্গুলি দেখানোর হিসাব করাই গন্ডায় বিএনপির কাছ থেকে নিবে। 2 মাসের সরকার, একেবারেই নবীন, একেবারে কাঁচা, একেবারে শিশু। তো এই শিশু সরকার আমাদেরকে এ যাবৎকালে কী দিয়েছেন, আমরা কি পেয়েছি এবং তারা কি পেয়েছেন, এই বিষয়গুলো আসলে এত দ্রুত আমরা আসলে হিসাব করতে চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে এই সরকারের একটি হানিমুন পিরিয়ড, যেটিকে বলা হয় একটা মধুচন্দ্রিমা, এই সময়টিতে আমরা তাদেরকে ডিস্টার্ব করব না। 6 মাস তারা চলবে চমৎকারভাবে, শিখবে, বুঝবে এবং পরবর্তীতে নিজেদের মন এবং মেধা খাটিয়ে তারা এই জাতির কল্যাণ করবে। কিন্তু গত 60 দিনে তারা যে সকল কর্মকাণ্ড করেছে, সরকারের মন্ত্রীরা, স্বয়ং প্রধানমন্ত্রী, এতে করে যে বাকি সময়গুলোতে আগামী দিনে আপনারা যে সরকারের প্রতি বা সরকার প্রধানের প্রতি একটা আস্থা রাখবেন, এই পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। আমরা জানি যে আমাদের একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে, সকালটা দেখেই বোঝা যায় যে আগামীতে কি হবে। অথবা আমরা যে কথাগুলো বলি, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো।
একটা মানুষ সম্পর্কে যাই থাকুক না কেন, সে ধরুন নিম্ন বংশ থেকে এসছে, লেখাপড়া জানে না, অনেক কিছু, দেখতে ভালো না, কিন্তু বাস্তবতা হলো মানুষ চায় যে এই মানুষটি কেমন কাজ করে। এই পৃথিবীতে দেখতে খুবই কুৎসিত ছিল, এরকম অনেক মানুষ কিংবদন্তির সৌন্দর্য তৈরি করে গেছে পৃথিবীতে, মহান সব শিল্পকর্ম করে গেছে, কিন্তু দেখতে একদম ভালো ছিলেন না। যেমন ভিনসেন্ট ভ্যান গগ, যেমন গিয়াসুদ্দিন বলবন, একদম দেখতে ভালো ছিলেন না। তো চিত্রকল্পে বা ভারতীয় শাসনতন্ত্রের ইতিহাসে গিয়াসুদ্দিন বলবন বা বিশ্ব চিত্রকল্পের ইতিহাসে, চিত্রকলার ইতিহাসে ভিনসেন্ট ভ্যান গগের সমপর্যায়ের কেউ নেই। আচ্ছা, লেখাপড়ার কথা যদি চিন্তা করেন, সেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথা না হয় বাদ দিলাম, কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি লেখাপড়া জানতেন বলে আমার কাছে মনে হচ্ছে না। সবাই মানে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষিত ছিলেন, কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হয়তো অক্ষর জ্ঞান ছিল। আর বাদশাহ আকবর, সম্রাট আকবর, তার কোনো অক্ষর জ্ঞান ছিল না, অর্থাৎ ক খ গ গ আলেফ বা তাসা কিছুই জানতেন না। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে ভারতীয় শাসকবর্গের মতো তার চেয়ে জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি এবং লেখাপড়া জানা না থাকা সত্ত্বেও জ্ঞান গরিমায় ভারতীয় ধ্রুপদী সাহিত্য থেকে শুরু করে গ্রিসের বা যে মুসলমানদের স্বর্ণযুগের যত রকম শিল্পকর্ম, সাহিত্য, সংস্কৃতি যা কিছু আছে সব আকবরের মুখস্থ ছিল। বিশাল লাইব্রেরি ছিল তার, এবং তাকে এগুলো পড়ে শোনানোর জন্যে এবং তাকে এগুলো বোঝানোর জন্য একটা বিরাট গ্রুপ ছিল। তো কাজেই ওসব নিয়ে মানুষ চিন্তা করে না, মানুষ চিন্তা করে যে একজন মানুষ কিভাবে কর্ম করে। এক, দুই নম্বর হলো যে জীবনের শুরুতে একজন মানুষ খুব মন্দ কাজ করেছেন, পরবর্তীতে ভালো কাজ করেছেন, এরকম ইতিহাস খুব অল্প, নাই বললেই চলে বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ একজন মানুষের শৈশব, কৈশোর এবং যৌবন, এই তিনটি সময় দ্বারাই তার পরবর্তী জীবনের কর্মধারা, গতিধারা নির্ধারিত হয়, তার সে রাজনীতি হোক কিংবা ব্যক্তিগত জীবন হোক। সেই দিক থেকে বর্তমান যে সরকার, সেই সরকারের কোন কর্ম, কোন চিন্তা, কোন ধ্যান এবং কোন ধারণা দ্বারা আপনি আমি নিশ্চিত হব। বরং উল্টো যেটা হচ্ছে, সব কিছু লডর ভডর হয়ে গেছে। শেখ হাসিনার জামানাতে যেভাবে একটা সিস্টেম চলছিল, সেটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বললেন যে ও মাই গড, মানে চট্টগ্রাম আঞ্চলিক ভাষায়, যেখানে তো সব কিছু লডর ভডর হয়ে আছে। ভালো কথা, তিনি 18 মাস চেষ্টা করে সেই লডর ভডর ঠিক করতে পারেননি, বরং তার নিজের লডর ভডরের কারণে আরও অনেক সমস্যা তৈরি হয়েছে দেশে এবং দেশের বাইরে। বাংলাদেশের যতটুকু মান মর্যাদা ছিল, পাসপোর্টের যতটা মান মর্যাদা ছিল, পতাকার যতটা মান মর্যাদা ছিল, সবগুলো তছনছ হয়ে গেছে। এবং তার উপর আবার যখন বর্তমান সরকার এলো, সবাই তো ভীষণ রকম আশাবাদী হইল যে এত জনপ্রিয়তা, এত জনসমর্থন এবং কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তো এরকম একজন মানুষ, তিনি নীরবে নিভৃতে সুন্দর করে চিন্তা করে অনেক ভালো কাজ তিনি করতে পারবেন। তো ভালো কাজের কোনো নমুনা নেই। তিনি তার পিতার যে আরাধ্য, পিতার যে কাজ নিয়ে প্রচুর আলোচনা আছে, সমালোচনা আছে, এবং ওনার সেই খালকাটা নিয়ে প্রচুর গল্প আছে। এখন পুত্র হিসেবে প্রধানমন্ত্রী তার পিতার সেই ঐতিহ্যকে, খালকাটাকে তিনি একেবারে তার যে প্রাইম, মরে গেলেও তাকে খাল কাটতেই হবে, এবং এটার মধ্যেই তিনি তার অমরত্ব খুঁজে পাচ্ছেন এবং শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করতে চাচ্ছেন খালকাটার মাধ্যমে। দ্বিতীয়ত হলো অদ্ভুত একটা বিষয় তার মাথায় ঢুকে গেছে, যে কোনো বিষয় হলো কার্ড দেওয়া। ইতিমধ্যে এই যে তিনি যে কথায় কথায় কার্ড দিতে চাচ্ছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ডিজেল কার্ড, এডুকেশন কার্ড, এরকম অসংখ্য কার্ডের নাম চলে আসছে। আর সর্বশেষ যেটি হচ্ছে সেটি হলো এলপিজি কার্ড, গৃহিণীদের জন্য এলপিজি কার্ড। এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ঠাট্টা চলছে, ট্রল চলছে। তাকে নিয়ে যে সকল কথাবার্তা বলা হচ্ছে, তাতে করে কি হলো, প্রধানমন্ত্রীর যে একটা ভারসাম্য কিংবা প্রধানমন্ত্রীর যে একটা ভাব গাম্ভীর্য, এখানে আমি দুটো শব্দ বলছি, ভারসাম্য। অর্থাৎ তিনি সৌরজগতের সূর্য যেভাবে তার গ্রহ উপগ্রহ তাদেরকে নিয়ন্ত্রণে রাখে একটা মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে, এবং তার ফলে পৃথিবীতে একটা ভারসাম্য আসে, তেমনি যিনি দলনেতা হবেন, দ্য টিম লিডার, যেমন প্রধানমন্ত্রী, তার কর্মে কনসিস্টেন্সি থাকবে, তার কর্মে মানুষ ভাববে যে অদ্ভুত একটা বিষয়, সুন্দর একটা বিষয়, অসাধারণ একটি বিষয় প্রধানমন্ত্রীর মাথা থেকে বের হয়েছে, যেটি আমরা কল্পনাও করতে পারতাম না। আর সেটা না হওয়া পর্যন্ত আসলে মানুষ নেতৃত্ব মানতে চায় না। নেতাকে সবসময় নিজের চাইতে বড় হতে হয়। আমাদের সমাজে যারা লোকজন আছেন, দার্শনিক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, নৃত্যশিল্পী আছেন, অভিনেতা আছেন, অভিনেত্রী আছেন, চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত কিনা আছেন, তো সকলের কাছে একটা মেসেজ যেতে হবে যে প্রধানমন্ত্রী তার চাইতে বেশি বুঝেন, বেশি জানেন, বেশি শক্তিশালী। এখন এটা তো একজন মানুষের পক্ষে সম্ভব নয়। যেমন ধরুন আমি সাহিত্য জানি, কিন্তু আমি শিল্প জানি না। ধরুন আমি শিল্প জানি, আমি খেলাধুলা জানি না। তো প্রধানমন্ত্রী যিনি হন বা রাজা হন, যিনি সম্রাট হন, তিনি আসলে একটা ইনস্টিটিউশন। তিনি এই অভাবটা পূর্ণ করেন, তার রাজ্যের বা সাম্রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষগুলোকে তিনি সংগ্রহ করেন। বিজ্ঞানী, সাহিত্যিক, কবি,
মানে তার যে কালেকশন, সেই কালেকশনের সমপর্যায়ের লোক বাংলাদেশে থাকবে না। এবং তিনি যখন যার সঙ্গে বৈঠক করবেন, যে পেশার সঙ্গে, যে শ্রেণীর সঙ্গে কথা বলবেন, তখন ওই বিষয়ে যিনি সর্বশ্রেষ্ঠ এক্সপার্ট, তিনি তার পাশে থাকবেন, তার সঙ্গে তিনি পরামর্শ করবেন এবং প্রধানমন্ত্রী শুনবেন, সিদ্ধান্ত দিবেন এবং যারা আসবেন তারা বুঝবেন যে প্রধানমন্ত্রী আসলে বিষয়টা জানেন। কিন্তু আমাদের এই যে যিনি এখন বর্তমানে এসেছেন জনাব তারেক রহমান, এখন পর্যন্ত তার আশেপাশে ওইরকম কোনো এক্সপার্ট দেখা যাচ্ছে না। এদের অনেকেই অনভিজ্ঞ, অনেকেই নবীন, তার চেয়েও নবীন। আর এদের যে লেখাপড়া, বাস্তব জীবনের যে সফলতা, এই বিষয়গুলো মানুষকে আকর্ষণ করবে এরকম একজন সিঙ্গেল লোক প্রধানমন্ত্রীর চারিদিকে নেই। বরং সব কিছুই মনে হচ্ছে যে একটা স্টেজ শো হচ্ছে, স্টেজ পারফরম্যান্স। খুব অল্প সময়ের জন্য কেউ মঞ্চে উঠেছেন এবং দর্শকদেরকে এন্টারটেইন করার জন্য যা কিছু করা দরকার, যেভাবে একজন এন্টারটেইনার করে, সেইভাবে এই পার্লামেন্টে যারা সদস্য রয়েছেন, বিএনপির এই মুহূর্তে যাদের হাতে ক্ষমতার যে সকল জিনিস রয়েছে, মানে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, তারা সেই চেষ্টাই করছেন। কিন্তু লং রানে একটা দেশের যে স্থাপত্য, একটা দেশের শিক্ষা দীক্ষা, কৃষ্টি, কালচার, প্রশাসন, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ধর্ম, কর্ম, এমনকি প্রেম ভালোবাসা, এই জায়গাগুলোতে বর্তমান সরকারের যে ধীর শক্তি, কল্পনা শক্তি, এগুলো সংযুক্ত হয়নি। তো যেটা বলছিলাম যে এর মধ্যেই কোনো কিছু না করে 60 দিনের মধ্যে যদি সরকারকে আপনি অ্যাসার্টেন করতে চান, পয়েন্ট আউট করতে চান, তাহলে এটা বলতে পারেন এটি খাল কাটার সরকার, এটি কার্ড দেওয়ার সরকার, মানুষকে শুধু কার্ড দিচ্ছে। এখন এই কার্ড নিয়ে সংক্ষেপে কিছু কথা বলে আমি আমার এই বক্তব্য শেষ করব। কার্ড কখন দেওয়া হয়? যখন কোনো একটা বিষয়, মানে রেশনিং কখন করা হয়? যখন সাপ্লাই থাকে অল্প কিন্তু চাহিদা থাকে সীমাহীন, তখন রেশনিং করে জিনিসপত্র দেওয়া হয়, যেটি আমাদের যে সারা দুনিয়ার মুক্তবাজার অর্থনীতি, অর্থাৎ আমাদের যে দেশটা ভালো চলছে, দেশে টাকা আছে, পয়সা আছে এবং আমাদের কোনো অর্থ সংকট নেই, এর সাথে কন্ট্রাডিক্ট করে, অর্থাৎ কনফ্লিক্ট করে। এখন মুক্তবাজার অর্থনীতির মূল ধারণা হলো যে আমি নিজের ইচ্ছা মতো পরিশ্রম করব, আয় উপার্জন করব, আর আমার টাকা আমি আমার ইচ্ছা মতো খরচ করবো, এমনকি আমার টাকা আমি পৃথিবীর যে কোনো দেশে নিয়ে যেতে পারবো। এটা হলো মুক্তবাজার অর্থনীতির যে অর্থনীতিটা সিঙ্গাপুরে আছে, হংকংয়ে আছে, দুবাইতে আছে, আমেরিকাতে আছে, ইউরোপে আছে। আর সরকার শুধুমাত্র নজরদারি করবে যে আমি আমার উপার্জিত অর্থ রাষ্ট্রের বিরুদ্ধে খরচ করি কিনা, দেশ জাতির বিরুদ্ধে খরচ করি কিনা, এমনকি আমি আমার নিজের বিরুদ্ধে অপচয় করি কিনা, এটা সরকার তদারক করবে। আর আমার যে আয়, সেই আয়ের উপরে সরকারের একটা হক আছে, ট্যাক্স আছে, সেটা আদায় করবে। বাকি সব কিছুতে আমি থাকবো ফ্রি। তো সেক্ষেত্রে আমি ডিজেল পাচ্ছি না, এলপিজি পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না, যেগুলো আবার সরকার ওপেন করে দিচ্ছে না। সরকার যদি বলতো যে বাংলাদেশের যে কোনো লোক এখন ডিজেল আমদানি করতে পারবে, এনি বডি, মার্কেট ইজ কম্পিটিশন, বিপিসিও করবে, প্রাইভেটও করবে, আপনি দেখবেন সমস্যা 1 ঘন্টার মধ্যে সমাধান হয়ে যাবে। তো সেই কাজটা না করে সরকার এই পুরো সার্ভিসটা জ্বালানি সেক্টরটা তার নিজের কাছে রেখেছে, বিদ্যুৎ সেক্টরটা তার নিজের কাছে রেখেছে। আর বিদ্যুৎ সেক্টরটা তার নিজের কাছে রাখার কারণে, জ্বালানি নিজের কাছে রাখার কারণে এগুলো সরবরাহর দায় দায়িত্ব সম্পূর্ণ তার, কিন্তু সেটা সে করতে পারছে না। এবং আমাদের এই বাংলাদেশে কখনোই এই যে এখনকার মতো এতটা ক্রাইসিস যায়নি। আর সেই ক্রাইসিস মোকাবেলা করার জন্য এইভাবে কার্ড দেওয়া হবে, আর কদিন পর হয়তো বিদ্যুৎ কার্ড দেওয়া হবে। তো এটা আমরা আসলে কখনো কল্পনা করতে পারিনি। এখন এই কার্ড দেওয়া বা রেশনিং যে সিস্টেমটি, এটি আমাদের দেশে মুক্তিযুদ্ধের পরে হয়েছিল, প্রচণ্ড অভাব ছিল এবং সেই অভাবের কারণে যা কিছু হয়েছিল এতে করে সরকারের ভালো হয়নি। সরকারের মধ্যে চিনি চোর, গম চোর, টিন চোর এগুলো বের হয়ে গেছিলো, এমনকি কম্বল চোর বের হয়ে গেছিলো। তো কাজে সেখান থেকে সরকার বের হয়ে এসছে, প্রাইভেটাইজেশনে চলে গেছে। তো 70-এর দশকে যেটা ফেল করেছে, ইভেন যেটাকে এই কার্ড সিস্টেম বা রেশনিং সিস্টেমের সবচেয়ে উর্বর যে এলাকা, সেটি হলো কমিউনিস্ট কান্ট্রিগুলো। এখন কিউবাতে আছে, উত্তর কোরিয়াতে আছে। তো আমরা কি কিউবা উত্তর কোরিয়া হতে চাচ্ছি কিনা, বা আমরা অন দ্য লং রানে এইভাবে চলবো কিনা, এই বিষয়গুলো সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রীকে কতগুলো বই পড়তে হবে। জন লকের বই পড়তে হবে, অ্যাডাম স্মিথের বই পড়তে হবে অর্থনীতির বিষয়ে। তাকে চাণক্য এবং ম্যাকিয়াভেলির, অর্থাৎ চাণক্যর অর্থশাস্ত্র, এটা 4-5 বার পড়তে হবে, আদারওয়াইজ এটা বোঝা যাবে না। আকবরনামাও তাকে পড়তে হবে, আবুল ফজলের লেখা আকবরনামা, রাষ্ট্র কীভাবে চলে, এই জিনিসগুলো একাধিকবার পড়তে হবে, তার মাথার কাছে এই জিনিসগুলো রাখতে হবে। এগুলো শুধু বললে হবে না, এবং এগুলো তিনি যদি না বুঝেন, এগুলো নিয়ে আবার আলোচনার টেবিল বসতে হবে। যে আসলে প্রিন্স নিয়ে সুলতান সুলেমান তার প্রকাশ্য রাজদরবারে তিনি ম্যাকিয়াভেলির প্রিন্স নিয়ে আলোচনা করতেন। এখনও পর্যন্ত কনফুসিয়াসের থিওরি নিয়ে আলোচনা হয়। ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণকর রাষ্ট্র, সেই কল্যাণকর রাষ্ট্র বলতে এরিস্টটল কী বোঝাতে চেয়েছেন, সেই জিনিসগুলো নিয়ে এখনও আলোচনা হয়। রুশোর, ভলতেয়ারের যে লেখাগুলো, সেগুলো নিয়ে এখনও বিভিন্ন রাজদরবারে আলোচিত হয়। তো কাজেই প্রধানমন্ত্রীকে জিনিসগুলো নিজে পড়তে হবে, অথবা মানে যারা পড়েছেন তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে আসলে এটার থিম অ্যান্ড থিওরি কী। এবং সঙ্গত কারণে অনেক মানুষ অনেক জিনিসগুলো ভুলে যায়। যেমন একটা শব্দ প্র্যাগম্যাটিক আমরা ব্যবহার করি, তো আমি 10 বার 20 বার মনে করেছি, দেখেছি, পড়েছি, কিন্তু হঠাৎ করে আমি ভুলে যাই যে এটা আসলে বাংলা কী, এই প্র্যাগম্যাটিক শব্দটির বাংলা কী। এই জন্য হয় কি যে প্রতিনিয়ত এই যারা এই শব্দগুলো জানে, যারা এই লেভেলের লোকজন আছে, তাদের সঙ্গে না চললে প্রধানমন্ত্রী এখন যে উপাধি পেয়েছেন কার্ড নিয়ে, এবং যেভাবে লোকজন তাকে নিয়ে ট্রল করছে,
এটা যদি বাড়তে থাকে তাহলে তার পক্ষে আসলে ভালো কাজ করা সম্ভব হবে না। তিনি 18 কোটি মানুষের একটা বিরাট অংশ যারা তাকে নিয়ে ট্রল করবে, যাকে তারা গালাগালি করবে, শক্তি প্রয়োগ করে তিনি কখনোই এই জিনিসগুলো বন্ধ করতে পারবেন না। তিনি মানুষের সম্মান মর্যাদা তিনি অর্জন করবেন তার আপন কর্ম, তার আপন চিন্তা এবং জনগণের প্রতি তার প্রেম এবং ভালোবাসা দিয়ে। কিন্তু অলনে সাড়ে একটা ফটো কার্ড ছেড়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে একজন উৎসুক রমণীর সঙ্গে ছবি তুলে যে তার শিশু সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাচ্ছে, ইটস এ সিম্পল ম্যাথ। এটা যে কোনো মানুষ বুঝতে পারে। হোয়াই অ্যান্ড হাউ ইট ইজ হ্যাপেনিং, এটা কিভাবে ঘটে সব মানুষ বুঝতে পারে। তো কাজে এগুলো দরকার নেই, আদৌ দরকার নেই। অনেক কিছু আছে করার, অনেক কিছু বলার আছে, যেগুলো দিয়ে মূলত এখন যেটা দরকার সেটা হলো আত্মবিশ্বাস। আমি প্রধানমন্ত্রী, আমার ক্ষমতা আছে, আমার কাজ করার শক্তি আছে, সামর্থ্য আছে এবং আই মাস্ট ডু। আমি অবশ্যই করবো এবং আমি একটা ইতিহাস তৈরি করবো। এই যে দৃঢ়তা, এটা প্রকাশ করতে হবে না, হৃদয়ের মধ্যে থাকলে চোখে মুখে ফুটে উঠবে। আল্লাহ প্রধানমন্ত্রীকে হেদায়েত দান করুন, আমাদের প্রতি রহম করুন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।